আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 26 ফেব্রুয়ারি, 13 ফাল্গুন, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো: মুখ ফেরাচ্ছে কংগ্রেস, অখিলের সঙ্গে ঝুট বাঙ্গার স্পষ্ট ইঙ্গিত। রশিদ মণ্ডল শেরমানকে দলে নেওয়ায় ক্ষুব্ধ কংগ্রেস, অঙ্ক মিলেনি দিং নাও বইচা বরসলায়। সঙ্গ বিজেপির সমীক্ষা, 20-22 বিধায়কের টিকিট অনিশ্চিত। জয়ের সম্ভাবনা যাচাই অভ্যন্তরীণ সমীক্ষায়, বিকল্প প্রার্থীও তৈরি। সাংবিধানিক পদে থেকে সাম্প্রদায়িক মন্তব্য নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের। শিলচর কাঁপানো মুন্না মজুমদার হত্যাকাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড, সুরানা গার্মেন্টসের কর্ণধার সহ 2 কর্মীর। দীর্ঘ 21 বছর পর রায় ঘোষণা। বড়খলায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে গ্যাস ট্যাঙ্কার, গুরুতর আহত চালক। মার্চে আগরতলা গুয়াহাটি হলি স্পেশাল। এবং সর্বশেষ খবরটি হল, শিলচর রামনগর বাইপাস কাণ্ডে নয়া মোড়, গণদর্শনের তথ্য নেই মেডিকেল রিপোর্টে। বাইপাস এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হবে, জানালেন এসএসপি। এবারে শুনুন বিস্তারিত খবর। সংখ্যালঘু অধ্যুষিত 3-4টি কেন্দ্র নিয়ে টানাটানি এখনও অব্যাহত। তাছাড়া কংগ্রেসের 2 সাসপেন্ড বিধায়ককে দলে নিয়ে টিকিট দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন অখিল গগৈ। তাই রাইজর দলের সঙ্গে কংগ্রেসের জোট বেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব দৃশ্যতই অসন্তোষ ব্যক্ত করেছেন অখিলের উপর। রাইজর দলের সঙ্গে জোট গঠন নিয়ে আগের মতো আশাবাদী নন বলেও জানিয়ে দিয়েছেন তিনি। 26-এর ভোটে ঐক্যবদ্ধভাবে বিজেপির সঙ্গে লড়তে বিরোধী দলগুলির সঙ্গে জোটের প্রয়াস নিয়েছে কংগ্রেস। ইতিমধ্যে আসাম জাতীয় পরিষদ, সিপিএম, সিপিআই, এপিএইচএলসি ইত্যাদি দলের সঙ্গে আসন সমঝোতাও চূড়ান্ত হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য বাকি রয়েছে এখনো, কিন্তু রাইজর দলের সঙ্গে জোটের আলোচনা এগোয়নি। বরং অখিল গগৈ, গৌরব গগৈ দুজনেই আজ যা বলেছেন তাতে পরিষ্কার, 2 দলের মধ্যে জোট না হওয়ার সম্ভাবনাই বেশি। রাইজর দলের পক্ষ থেকে 15টি আসন চাওয়া হয়েছিল কংগ্রেসের কাছে, কিন্তু কংগ্রেস 12টি আসন দিতে সম্মত হয়েছে। বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বাকি 3টি কেন্দ্রে, কিন্তু অখিল গগৈর পছন্দের তালিকায় রয়েছে নাওবইচা, ধিং এবং বরছলা কেন্দ্র। কংগ্রেস সেই 3টি কেন্দ্র কিছুতেই ছাড়তে রাজি নয়। তার উপর কংগ্রেসের 2 সাসপেন্ড বিধায়ক শেরমান আলী আহমেদ এবং আব্দুর রশিদ মণ্ডলকে দলে নিয়ে তাদের প্রার্থী করার কথাও ঘোষণা করেছেন অখিল। তাতে বেজায় ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব। বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব বলেছেন, কিছু দলের সঙ্গে আলোচনা সম্পূর্ণ হয়েছে আমাদের, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। তবে রাইজর দলের সঙ্গে আলোচনা অসম্পূর্ণ রয়েছে। তবে তাদের সঙ্গে জোট গঠন নিয়ে আগে যতটা ইতিবাচক ছিলাম, এখন আর ততটা নই। আমার শক্তি কমেছে, আগের মতো মনের জোরও নেই। আমরা যাকে সাসপেন্ড করেছি, বিরোধী দল নয় শরিক দলই তাকে নিয়েছে। আরেকজন যার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, তাকেও নিয়েছে শরিক দল। এতে কি বোঝাচ্ছে তারা, সেটা বুঝিনি আমরা। কেন্দ্রীয় নেতাদেরও বোঝাতে পারিনি। গৌরব জানান, যেসব দলের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে সেটা জানানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে। রাইজর দলের সঙ্গে আলোচনা যে অসম্পূর্ণ রয়েছে তাও অবগত করা হয়েছে। তবে তিনি দাবি করেন, আমি চাই সবার সঙ্গে জোট করতে, কেন্দ্রীয় নেতাদেরও বোঝানোর চেষ্টা করব, কিন্তু 100% মনের জোর নেই আমার। পুরোপুরি বিপরীত মেরুতে রয়েছেন অখিল। নাওবইচা, দিং, বরছলা ইত্যাদি পছন্দের কেন্দ্র না পেলে প্রয়োজনে জোট না হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। পরবর্তী খবরটি হল, বিধায়করা ফের টিকিট প্রত্যাশী হলে একাংশ বিধায়ক যে ফের টিকিট পাচ্ছেন না, মুখ্যমন্ত্রী সেটা বারংবার বলছেন। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষায় যে ছবি ফুটে উঠেছে তাতে বেশ কয়েকজন বিধায়কের টিকিট প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়েছে। বিধায়ক হিসেবে তাদের পারফরমেন্স যথাযথ নয়। আরএসএসের নিজস্ব সমীক্ষায়ও একাংশ বিধায়কের সম্বন্ধে নেতিবাচক কথা উঠে এসেছে। ফলে সব মিলিয়ে 20 জনের বেশি বিধায়কের টিকিট এবার ছাড়তে পারে বিজেপি। প্রার্থী ঠিক করতে গত কয়েক মাস ধরে বহুমুখী সমীক্ষা চালাচ্ছে বিজেপি। জয়ের সম্ভাবনা থাকা প্রার্থী বেছে নেওয়াই এর মূল লক্ষ্য। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে অভ্যন্তরীণ সমীক্ষা চালানো হয়েছে 2 দফা।
প্রতিটি কেন্দ্রে বর্তমান বিধায়ক এবং প্রার্থিত্ব প্রত্যাশীদের জনপ্রিয়তা যাচাই করা হয়েছে। সেই সব সমীক্ষার রিপোর্ট জমা পড়েছে বিজেপি নেতৃত্বের হাতে। সংঘের পক্ষ থেকেও 2 দফা সমীক্ষা চালানো হয়েছে গোটা রাজ্যে। প্রথম দফার সমীক্ষা চালানো হয় নভেম্বরে। তারপর বিধায়ক প্রত্যাশীদের জনপ্রিয়তা নিয়ে জনমত যাচাই করা হয় জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম ভাগ অবধি। তার উপর সরাসরি সংগঠনের পদাধিকারীদেরও মতামত নেওয়া হয় সম্ভাব্য প্রার্থী নিয়ে। প্রত্যেক জেলায় পর্যবেক্ষক পাঠিয়ে দলের বিভিন্ন স্তরের পদাধিকারীদের কাছ থেকে ক্রম অনুসারে 3 জন করে প্রত্যাশীর নাম সংগ্রহ করা হয় লিখিতভাবে। এর থেকেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এক স্পষ্ট ধারণা হয়েছে বিজেপি নেতৃত্বের। সব সমীক্ষার রিপোর্ট জমা পড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের হাতে। নিরপেক্ষ সংস্থার মাধ্যমে জনমত যাচাই এবং সংগঠনের পদাধিকারীদের মতামত মিলিয়ে দেখেই প্রার্থী চূড়ান্ত করা হবে। প্রদেশ বিজেপির শীর্ষ সূত্রে বলা হয়েছে, জনপ্রিয়তা এবং নিশ্চিত জয়ের সম্ভাবনা থাকা প্রত্যাশীদেরই টিকিট দেওয়া হবে। কিন্তু সমীক্ষায় যাদের ফলাফল সন্তোষজনক নয় তাদের টিকিট দেওয়া হবে না। এর বদলে যুব প্রজন্মের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিজেপি সূত্রে জানা গেছে, উজান আসামের 8 জন বিধায়কের সম্বন্ধে মোটেই সন্তোষজনক রিপোর্ট আসেনি সমীক্ষায়। নিম্ন মধ্য বরাক মিলে আরও 12-14 জন বিধায়কের ফলাফলও খারাপ। ফলে তাদের ফের টিকিট দেওয়া মোটেই সমীচীন বলে মনে করা হচ্ছে না। এই পরিস্থিতিতে ওই 20-22 জন বিধায়কের টিকিট ভাগ্য এখন অনিশ্চিত। বিজেপির উচ্চস্তরীয় সূত্রে খবর, উজানের বিধায়কদের মধ্যে বিহুপুরিয়ার অমিত কুমার ভুইয়া, তিনসুকিয়ার সঞ্জয় কিষান, বিশ্বনাথের প্রমোদ বরঠাকুর, মাজুলির ভুবন গাম, দুলিয়াজানের তেরস গোয়ালা, লাহুয়ালের বিনোদ হাজারিকা, ডিগবইয়ের সুরেন ফুকন, সোনারীর বিধায়ক ধর্মেশ্বর কোরের টিকিটে কূপ পড়তে পারে। তাছাড়া সমীক্ষা রিপোর্টে নিম্ন মধ্য ও বরাকের 12-14 বিজেপি বিধায়কের জনপ্রিয়তায় ভাটার টান ধরা পড়েছে। পলাশবাড়ির হেমাঙ্গ ঠাকুরিয়া, শিপাজারের পরমানন্দ রাজবংশী, সামাগুড়ির দীপ্লুরঞ্জন শর্মা, দিশপুরের অতুল বোরা, হাওড়াঘাটের দরসিং রংহাং, বৈটালাংশুর রূপসিং টেরং, ডিফুর বিদ্যা সিং ইংল্যান্ড, বিজনির অজয় রায়, বরসলার গণেশ লিম্বু প্রমুখ সেই তালিকায় রয়েছেন। পরবর্তী খবরটি হল, সাংবিধানিক পদে আসীন ব্যক্তিরা ধর্ম, বর্ণ, ভাষা বা অঞ্চলের ভিত্তিতে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করতে পারবেন না। বুধবার এমনই স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, সরকারি পদে থাকা হোক বা সাধারণ নাগরিক, কেউ বক্তৃতা, সোশ্যাল মিডিয়ায় মিম, কার্টুন কিংবা ভিজুয়াল আর্টের মাধ্যমে কোনো সম্প্রদায়কে অপমান করার অধিকার রাখেন না। সম্প্রতি নীরজ পাণ্ডে পরিচালিত একটি চলচ্চিত্রের নামকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। অভিযোগ উঠে নামটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি অপমানজনক। বিষয়টি আদালতে গোড়ায় এবং নির্মাতা পক্ষ নাম পরিবর্তনে সম্মত হওয়ায় মামলার নিষ্পত্তি হয়। গত 19 ফেব্রুয়ারি মামলার নিষ্পত্তি হলেও বুধবার প্রকাশিত পৃথক রায়ে বিচারপতি ভুইয়া গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। বিচারপতি উজ্জ্বল ভুইয়া তার পৃথক রায়ে লিখেছেন, ধর্ম, বর্ণ, ভাষা বা অঞ্চলের ভিত্তিতে আক্রমণ সংবিধান লঙ্ঘন। বিশেষত সংবিধান রক্ষা করার শপথ নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে দায়িত্ব আরও বেশি। ধর্ম, জাতি, ভাষা বা অঞ্চলের ভিত্তিতে বিভাজনমূলক আক্রমণ শুধু নৈতিক বিচ্যুতি নয়, তা সংবিধানের আদর্শের পরিপন্থী। বিচারপতি বিবি নাগারত্না ও বিচারপতি ভুইয়ার বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালত আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এ নিয়ে আর কোনো বিতর্ক হবে না। বিচারপতি ভুইয়া দেশবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তার মতে, জাতি, ধর্ম বা ভাষা নির্বিশেষে সকল নাগরিককে সম্মান করাই সাংবিধানিক ধর্ম। পরবর্তী খবরটি হল, দীর্ঘ 21 বছর পর ঘোষণা করা হলো শিলচর কাপারো মুন্না মজুমদার হত্যা মামলার রায়। দোষী সাব্যস্ত হলেন শিলচরের বস্ত্র বিপণী সুরানা গার্মেন্টসের কর্ণধার ধনরাজ সুরানা এবং তার প্রতিষ্ঠানের 2 কর্মী রতন দেবনাথ এবং রিঙ্কু দেব ওরফে মধুসূদন দেব। বুধবার কাছাড়ের এডিশনাল সেশন জজ বঙ্কিম শর্মার আদালত 3 অভিযুক্তের যাবজ্জীবন কারাবাসের সাজা শোনায়। বস্ত্র ব্যবসায়ী ধনরাজ শহরের জানিগঞ্জ এলাকার স্বরূপা কমপ্লেক্সের বাসিন্দা। অন্যদিকে রতন এবং রিঙ্কু দুজনেরই বাড়ি উদারবন্দে। হত যুবক মুন্না মজুমদার ছিলেন
সুরানা গার্মেন্টসের কর্মচারী। তিনি ছিলেন শিলচর শিব কলোনি এলাকার বাসিন্দা। সাল 2004 5 নভেম্বর সুরানা গার্মেন্টসের কর্মী মুন্না মজুমদারকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত অবস্থায় উদ্ধার করেন তার পরিবারের লোকেরা। সুরানা গার্মেন্টসের কর্ণধার ধনরাজ সুরানা এবং তার দুই কর্মচারী রতন রিঙ্কুই মুন্নাকে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। মুন্নার অস্বাভাবিক মৃত্যু তখন মেনে নিতে পারেননি আত্মীয় পরিজনরা। তার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন পাওয়া যাওয়ায় মুন্না মজুমদারের বোন রত্না মজুমদার মুন্নাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করে। এতে অভিযুক্ত করা হয় ধনরাজ, রতন ও রিঙ্কুকে। রত্না মজুমদারের স্পষ্ট অভিযোগ ছিল মুন্নাকে হত্যা করে তারপর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল কলেজে। এদিকে এই ঘটনার খবর দাবানলের মতো তখন ছড়িয়ে পড়েছিল শহরে। মুন্নার মৃত্যুর জেরে কার্যত উত্তাল হয়ে উঠেছিল শহরের পরিস্থিতি। এক বিভীষিকাময় দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল শহর জুড়ে। মারপিট, ভাঙচুর, গোষ্ঠী সংঘর্ষে বিধ্বস্ত হয়ে পড়েছিল গোটা শহর। চূড়ান্তভাবে ভেঙে পড়েছিল আইন শৃঙ্খলা, যার ফলে প্রশাসনকে বাধ্য হয়ে কারফিউ জারি করতে হয় শহরে। এই পরিস্থিতির জেরেই পুলিশের তদন্ত প্রক্রিয়া পরবর্তীতে দ্রুত গতিতে এগোয়। বিভিন্ন সাক্ষী প্রমাণ সংগ্রহ করে পুলিশের তদন্ত প্রক্রিয়া শেষ হলে মামলা গড়ায় আদালতে। দীর্ঘ 21 বছর পর বিচার প্রক্রিয়া শেষে বুধবার আদালত এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করে। এতে ধনরাজ, রতন এবং রিঙ্কুকে ভারতীয় দণ্ডবিধির 302(34) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানোর পাশাপাশি জনপ্রতি 20,000 টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের ভোগ করতে হবে আরও 6 মাস করে কারাদণ্ড। এদিকে দীর্ঘ বছর পর রায় ঘোষণা করা হলেও দোষীদের শাস্তিতে স্বস্তি প্রকাশ করেছেন প্রয়াত মুন্নার আত্মীয় পরিজনরা। পরবর্তী খবরটি হলো রামনগর বাইপাস কাণ্ডে নয়া মোড়, গণধর্ষণের তথ্য নেই মেডিকেল রিপোর্টে। শিলচরের উপকণ্ঠ রামনগর বাইপাস এলাকায় অপ্রীতিকর ঘটনা নিয়ে গণধর্ষণের মামলা হলেও অভিযোগকারী যুবতীর মেডিকেল রিপোর্টে এ সংক্রান্ত প্রমাণ নেই, এমনটাই জানা গেছে এক বিশেষ সূত্রে। তবে মামলাটি বিচারাধীন থাকায় পুলিশ সরকারিভাবে কিছু খুলসা করেনি। তবে ঘটনা নিয়ে এখনও জোরদার তদন্ত জারি রেখেছে কাছাড় পুলিশ। গত 19 ফেব্রুয়ারি রামনগর বাইপাসে সংঘটিত হয় অপ্রীতিকর ঘটনা। ঘটনায় 7 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছিলেন এক যুবতী। মামলায় গণধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। এরপর পুলিশ তদন্তে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযোগকারী যুবতীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়, কিন্তু পুলিশ সরকারিভাবে মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আনেনি। তবে এক বিশেষ সূত্রে জানা গেছে রামনগর বাইপাস কাণ্ডে ধর্ষণ হয়নি যুবতীর। এটা জানাজানি হতেই মামলাটি নয়া মোড় নিয়েছে। মামলা চলতে থাকায় মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আনা হচ্ছে না বলে জানিয়েছেন কাছাড়ের অপরাধ দমন শাখার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল। তবে মামলাকারী যুবতীর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। তিনি এও বলেছেন মামলাটি ভুয়ো প্রমাণিত হলে মামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মামলাটি যেহেতু এখন আদালতে বিচারাধীন, তাই মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না। তিনি কথা প্রসঙ্গে এও জানান, অপরাধে লাগাম টানতে রামনগর বাইপাস সহ বিভিন্ন অঞ্চলে পুলিশি প্রহরা জোরদার করা হবে। বিশেষ করে রামনগর ও বাইপাস অঞ্চলে সারা রাত পুলিশি টহল চলবে বলে মন্তব্য করেন এএসপি। পরবর্তী খবরটি হলো আসন্ন হোলি উৎসবে মসৃণ ও আরামদায়ক ভ্রমণের সুবিধার্থে এবং যাত্রীদের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা বিবেচনায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আগরতলা ও গুয়াহাটির মধ্যে স্পেশাল ট্রেন চালাবে। এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, এই বিশেষ ট্রেন থেকে শুধু ত্রিপুরা নয়, বরাক ও ডিমা হাসাওবাসীও উপকৃত হবেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ট্রেন নং 05628 আগরতলা গুয়াহাটি স্পেশাল আগামী 5 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার আগরতলা থেকে সন্ধ্যা 7টায় ছেড়ে পরের দিন সকাল 9টায় গুয়াহাটি পৌঁছাবে। ফিরতি পথে ট্রেন নং 05627 গুয়াহাটি আগরতলা স্পেশাল আগামী 6 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত প্রত্যেক শুক্রবার চলবে। এই ট্রেন গুয়াহাটি থেকে দুপুর 1টা 15 মিনিটে ছেড়ে
পরদিন ভোর 4:25 আগরতলা পৌঁছাবে। উভয় ট্রেনই 4টি করে ট্রিপ দেবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।